পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ। আপনাদের সাথে আছি আমি পুষি। লেখন মায়াভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকালেই চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে নাকি তুমি ঘাটে বসো? তাই এসেছি। পদ্মজা মনে মনে দোয়া ইউনুস পড়ছে। ভয়ে বুক ধুরধুর করছে। মা দেখে ফেলে কি হবে, বা অন্য কেউ? একটু সাহস জোরে হতেই নিজের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে চলে গেল বাড়ির ভেতরে। পূর্ণা বড় বড় চোখে শুধু দেখল। লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। বাজঘরে একটা লাইন পেল শুধু। বিষাদের ছায়া নেমে আসে লিখনের মুখে। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ করল না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁদছে। মুখ লুকিয়ে রেখেছে হাঁটুর উপর। তুষার কালো চাদর টেনে দিল তার গায়ে। পদ্মজা চোখ তুলে তাকালো। বিষাদভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছিলে জানি না, ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার একদৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। বলল, লিখনের সঙ্গে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা জায়গায় ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? তুষারের দিকে তাকালো পদ্মজা। এরপর হাঁটুতে মুখ লুকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে কেটে গেল 10 মিনিট। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকলো, পদ্মজা শুনতে পারছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকালে। পদ্মজা ছলছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কোনো সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্নে অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলো? তুষার ভেতরে ভেতরে চমকালো। হেমলতা নামের মানুষটা সম্পর্কে যা জানে এবং জানলো, তাতে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামলে নিল। ভালো মানুষের খারাপ রূপ এমন এই শত শত আছে। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না। মেঝেতে ছুঁয়ে চোখ বুজল। তুষার গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছু বলবে না। সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে। তুষার তাকালো মেয়েটার মুখের দিকে। আঁচল সরে গেল তার বুকের উপর থেকে। চাদরের অংশ পড়ে আছে মেঝেতে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রণে কয়লা দাগ। কেউ শক্ত হাতে চেপে ধরেছিল গলা। হুঙ্কার ছাড়ল সে, ফাহিমা কাছেই ছিল, তাই ছুটে এলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছিলেন? ফাহিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকে গলায় দাগগুলো দেখেছি, প্রশ্নও করেছি। মেয়েটা উত্তর দিল না। কপাল ভাঁজ করে ফেলল তুষার। হাজারটা প্রশ্ন মাথায় ভনভন করছে। মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তার পরে 7 বছরের কাহিনী জানা পর্যন্ত শান্তি মিলবে। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই সে বেরিয়ে গেল। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়না আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা। তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না। মুর্শেদু বললেন, বেদনা লইয়া রান্দা লাগব না। তোমার মাইয়ারা যখন রাঁধতে পারে তে হেই রাঁধুক। সেসব দিয়ে হেমলতা হার মারলেন। পদ্মজা মাটির চুলায় মুরগির গোশত রান্না করছে। খড়ি বা লার্কি হিসাবে আছে বাঁশের মুড়া। আগুনের শিকায় রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগির গোশত রান্না হওয়ার
কারণ আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বললেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনকে খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আমার রান্না শেষ। হেমলতা দুর্বল মাথায় কণ্ঠে বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী মমিন আর ময়নাকে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মুর্শিদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেকদিন বাজে ব্যবহার করে না, হুট করে যদি করে ফেলে তা খুব কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবেন না, যা তুই। পদ্মজা ধীর কণ্ঠে বলল, সত্যি যাব? হেমলতা সামনে পেছনে মাথা ঝুঁকিয়ে ইঙ্গিত করলেন যেতে। পদ্মজা মুর্শিদের উঠানে পেল, চেয়ারে বসে রোদ পোহাচ্ছে। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে গেল। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ডুক গিলে ডাকলো, আব্বা। মুর্শিদ ঘাড় ঘোরাতে পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনিয়ে গলায় বলল, আম্মা বলেছে আলীদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মুর্শিদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মুর্শিদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে, ঝাপসা হয়ে আসছে পদ্মজার চোখ দুটো। অল্পতেই তার কান্না চলে আসে। সে তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিমিচি শব্দ আসছে। পদ্মজা সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্মজা ছুটে যান। কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায় গেল? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জালি দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? কি মনে করে যেন আবার মেনে নিলেন। আচ্ছা থাক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসে পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন, লাগবে না। শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালে ঘাম মুছে দিয়ে বললেন, কোমরের ব্যথাটা কমে করিস না। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কিভাবে? পদ্মজা নিজের আগ্রহ ধমে রাখতে পারল না। হেমলতা মৃদু হাসলেন। উদাস হয়ে টিনের দেয়ালের দিকে তাকালেন। বললেন, শুনছিলাম তোর বাপ ভালো মানুষ, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই ভুলেও দেখিনি। কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টিয়েছে। তোর বাপের ব্যক্তিত্ব নেই, নিজস্ব স্বীকারিত্ব নাই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিন বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকক্ষণের, গুণ চিরস্থায়ী, এটা আব্বাই শেষ বয়সে এসে বুঝছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে বিস্মিত হলেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উঠতেই হেমলতা অবিশ্বাস্য সুরে প্রশ্ন ছুড়লেন, এই খবর তুই কোথায় থেকে পেলি? পদ্মজা ঘাড় ঘুরিয়ে বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। তোমার এত বড় দুঃখ আমি জানবো না? পদ্মজা চলে গেল। পেছনে রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরে কিছুটা আরাম এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করেছে, পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না। নিশ্চয়ই খাটে বসে আছে, প্রান্তও তো নেই। তিনি পূর্ণাকে জিজ্ঞেস করলেন, প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে। এরপর ভয়ার্থক কণ্ঠে বলল, জানি না আম্মা। জানিস না কি? তিনি
এবার প্রেমাকে ধরলেন। প্রান্ত কোথায় প্রেমা? প্রেমা সহস্বরে বলল, আমরা সবাই খাটে ছিলাম, প্রান্ত উঠানে ছিল, এরপর এসে দেখি নেই। হেমলতা গলা উঁচিয়ে বললেন, কোন মুখে বলছিস? জানিস না একসঙ্গে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? হেমলতার ধমক খাট অবধি পৌঁছে যায়। পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে আম্মা? প্রান্ত বাড়ি নেই, সেটা আমাকে কেউ বলল না। দেখ, দুটোকে বসে বসে বড়ে বর্তা গেলছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মন কু গাইছে। তিনি নিজ ঘরে যেতে যেতে পদ্মজাকে বললেন, বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। তখন দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। হয়ে হেমলতা ডাকলো, আম্মা। এরপর দৌড়ে গেল উঠানে। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসলেন। প্রান্তকে আহত অবস্থা থেকে ভরকে যান। বুকটা হাহাকার করে উঠে তার। ছুটে গিয়ে প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে জিজ্ঞেস করলেন, আমার ছেলের কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়ার ছেলের লগে মার লাগছিল। হেই সারায় পাথর দিয়া ইডা মারছে, কপালে আর ফাইটে গেছে। মুর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিল। চেঁচামেচি শুনে চলে আসেন। প্রান্তকে এমতা অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন, কোন কুত্তার বাচ্চায় আমার ছেলেরে মারছে? কোন বান্দির ছেড়ায় এত বড় সাহস? মুর্শেদ উত্তরে অপেক্ষা করলেন না। প্রান্তকে নিয়ে ছুটে চলে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট বসেছে। মুর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সঙ্গে যেতে। বাড়িতে থেকে হেমলতা হাঁসফাঁস করছেন। প্রান্ত একা বড় হয়েছে, কতবার কত রকমের আঘাত পেয়েছে, দেখার কেউ ছিল না। সব সময় মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেলে চেঁচিয়ে কাঁদার কথা। কষ্ট তো আর কম পায়নি, তাতে দাঁত চেপে সহ্য করেছে। হেমলতা ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার ওকে দিয়ে দেখছে তাদের বাবা প্রান্তকে নিয়ে ফিরল কিনা। দেখতে দেখতে চলে এসেছে ম্যাট্রিক পরীক্ষা। কেন্দ্র শহরে যেতে লাগে 6 ঘন্টা। বাড়ির থেকে পরীক্ষা দেওয়া সম্ভব না। এদিকে কেন্দ্রের পাশেই মুর্শিদের মামা বাড়ি। মামা নেই, তবে মামাতো ভাই আছে। কথাবার্তা বলে সেখানে 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মুর্শিদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতেই রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আর পূর্ণা নিজে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মুর্শিদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আরেকজন বয়স অনেক হয়েছে। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে। পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করছেন না। মুর্শিদ যে ভাইটির বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন। বয়স 60-এর বেশি হবে। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম, হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করলেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজার মন দিয়ে পড়তে পারে। পরীক্ষাও ভালো করে দিচ্ছে। হেমলতা অবশ্য আকবর হোসেনকে চোখে চোখে রেখেছেন। শীতল প্রকৃতির লোক, তবে বিশ্বাসী। রাতের খাবার আকবর হোসেনের সঙ্গেই খেতে হয়। হেমলতা 1.5 মাস খাবার খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতেই আলাদা রাখতে দিচ্ছেন না। এভাবে অন্যের ভয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। তিনি কথায় কথায় জানতে পারলেন আকবর হোসেন এবং জয়নবের নকশিকাঁথার খুব পছন্দ, তাই তিনি কিছুদিন যাবৎ নকশিকাঁথা সেলাই করেছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেন ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন।
অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে কি যেন ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করে পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করলেন, কি ভাবছিস? পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে রইলেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বললেন, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন। বললেন, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বোঝায়। কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। 2 মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। হানিফ মামাকে কে মারল? তোমার সঙ্গে মামার কি কথা হয়েছিল? হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে খুনও হলো। আমি সবসময় এটাই ভাবি, কখনো উত্তর পাই না। মনে মনে অনেক শক্তি যোগায়, কিন্তু যুক্তিগুলো মিলে না। সব যুক্তি ঝাপসারা এলোমেলো। কাল পরীক্ষা, আর আজ এইসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, তবু পদ্মজা ভয় পেল না। তবে কিঞ্চিৎ আশা মনে ভীষণভাবে উকি দিচ্ছে। কিছুটা দূরে রেল স্টেশন। সেখান থেকে হুইসেলের শব্দ ভেসে আসছে। গভীর রাতে ট্রেন ছুটে যাচ্ছে নিজ গন্তব্যের দিকে। কাছেও কোথাও নেড়ি কুকুরের দল ঘেউ ঘেউ করছে। হেমলতা জানালাগুলো বন্ধ করে দিলেন যাতে কুকুরের ডাকাডাকি আওয়াজে পদ্মজার পড়াশোনার সমস্যা না হয়। পদ্মজা ইংরেজি বইয়ের দিকে চোখ রেখে মিনমিনিয়ে সুরে বলল, পরীক্ষা তো পরশু। হেমলতা খোলা চুল মুঠোয় নিয়ে হাত খোপা করে বললেন, কাল আর পরশুর মাঝে তো খুব একটা পার্থক্য নেই। পদ্মজা কিছু বলল না। বইয়ের দিকে তাকিয়ে এমন ভাব ধরল যে পড়ায় তার ভীষণ একাগ্রতা। হেমলতা চোখ ছোটো ছোটো করে পদ্মজাকে দেখছেন। মেয়েটা পড়ায় মনোযোগ দেওয়ার অগ্রাহ্য চেষ্টা করছে, কিন্তু সফল হতে পারছে না। বারবারই নিজের ঠোঁট কামড়াচ্ছে। তিনি হঠাৎই বললেন, ছাদে যাবি? এহেন প্রস্তাবে পদ্মজা বিস্মিত হলো। নাকের পাড়া হয়ে গেল নাল। যদিও এই কথায় নাক নাল কেন হলো তা জানা নেই। সে হাঁ করে তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা আবার বললেন, যাবি? পদ্মজা পথফুল চিত্রে বলল, যাব আম্মা। আকবর হোসেনের বাড়িটির নাম সিংহাসন কুঞ্জ। এই অদ্ভুত নাম এত ছাদে উঠলেই জানা যাবে। মামি সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠছে। তাদের পাশের শব্দ মোহাম্মদ ছন্দ তুলে হারিয়ে যাচ্ছে গহীন অন্ধকারে। ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল সিংহাসন। তা দেখে পদ্মজা চক্ষু চড়ক গাছ। বিস্ময় নিয়ে প্রশ্ন করল, আম্মা, এই সিংহাসন কার? হেমলতা পদ্মজার মুখের ভাব দেখে বেশ আনন্দ পাচ্ছে। তিনি নিজেও 2 দিন আগে সিংহাসনটি দেখে খুব অবাক হয়ে আকবর হোসেনের কাছে এই ব্যাপারে এইভাবেই করেছিল প্রশ্নটা। তাই আকবর হোসেনের উত্তর পুনরাবৃত্তি করলেন, তোর আকবর কাকার বাবা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। ওনার ইচ্ছে ছিল নিজের বাড়ির ছাদে একটা সিংহাসন তৈরি করা। শেষ বয়সে এসে নিজের মনের ইচ্ছে পূরণ করেছেন। দিনরাত নাকি রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতেন। মৃত্যু হয় এই সিংহাসনে ঘুমানো অবস্থায়। পদ্মজা হাঁ করে কিছুটা স্থির হয়ে রইল। তারপর গুটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সিংহাসনটি। ময়ূর সিংহাসন। ইট সিমেন্ট তৈরি আসনটি যেন প্রেক্ষম মেলে দাঁড়িয়ে আছে। অনেক বড়, দৈর্ঘ্য 5 ফুট বা আরও বেশি হবে। পদ্মজা প্রশ্ন করল, আম্মা, এটা মুঘল সম্রাট শাহজাহানের সিংহাসনের মতো না? হেমলতা বললেন, অনেকটাই তেমন। সম্রাট শাহজাহানের সিংহাসনে মতো করে বানানোর স্বপ্ন বোধহয় তিনি দেখতেন, অর্থের জন্য পারেনি। পদ্মজা ভিন্ন প্রসঙ্গে চলে গেল। অনুরোধ করে বলল, আম্মা, তুমি সিংহাসনে বসো। আমাকে মানাবে না, তুই বস, তোকে রাজরানী লাগবে। তুমি আগে বসো। আম্মা, একটু বসো, একটু।
এই পর্যন্ত ছিল পদ্মজা পর্বদয়। ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।